নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকালকার এই ভীষণ ব্যস্ত জীবনে আমরা সবাই চাই নিজেদের একটু উন্নত করতে, ভালো কিছু অভ্যাস তৈরি করতে। কিন্তু সত্যি বলতে কি, নতুন কোনো অভ্যাস শুরু করা যতটা সহজ, সেটা ধরে রাখা ঠিক ততটাই কঠিন। ঠিক এই সমস্যাটা আমি নিজেও ফেস করছিলাম যখন আমি আমার বাচ্চার জন্য একটা সুন্দর রুটিন তৈরি করার চেষ্টা করছিলাম। তখনই আমার হাতে আসে জেমস ক্লিয়ারের লেখা জগৎবিখ্যাত বই অ্যাটমিক হ্যাবিটস। বইটা পড়ার পর আমি বুঝলাম, জীবনে বড় পরিবর্তন আনার জন্য আকাশছোঁয়া লক্ষ্যের প্রয়োজন নেই, বরং প্রতিদিনের খুব ছোট ছোট বা অ্যাটমিক লেভেলের পরিবর্তনই যথেষ্ট। আজকের ভিডিওতে আমি এই বইটির সেরা 5টি আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব, যা আমার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। চলুন, দেরি না করে শুরু করা যাক। প্রথম অধ্যায়টি হল এই বইয়ের মূল ভিত্তি। এই অধ্যায়ের নাম হল দ্য সারপ্রাইজিং পাওয়ার অফ অ্যাটমিক হ্যাবিটস, অ্যাটমিক হ্যাবিটসের আশ্চর্যজনক শক্তি। আপনার জন্য এই অধ্যায়ের মূল কথাগুলো নিচে সহজভাবে আলোচনা করছি, যাতে আপনি সহজেই এটা বুঝতে পারেন। 1% উন্নতির জাদু, দ্য 1% রুল। আমরা প্রায়ই ভাবি যে জীবনে বড় কোনো পরিবর্তন আনতে হলে বিশাল কিছু করতে হবে, কিন্তু জেমস ক্লিয়ার বলছেন উল্টো কথা। তিনি দেখিয়েছেন যে আপনি যদি প্রতিদিন মাত্র 1% করে উন্নতি করেন, তবে বছরের শেষে আপনি আগের চেয়ে প্রায় 37 গুণ ভালো অবস্থানে থাকবেন। বিপরীতভাবে, যদি প্রতিদিন 1% করে খারাপ অভ্যাসের দিকে যান, তবে বছরের শেষে আপনি প্রায় শূন্যের কাছাকাছি পৌঁছে যাবেন। ছোট ছোট অভ্যাসগুলো কম্পাউন্ড ইন্টারেস্টের মতো কাজ করে। ফলাফলের চেয়ে সিস্টেমের ওপর জোর, সিস্টেমস ভার্সেস গোলস। লেখক একটা দারুণ কথা বলেছেন, বিজয়ীরা এবং পরাজিতরা উভয়েরই লক্ষ্য এক থাকে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হল তাদের সিস্টেম বা পদ্ধতিতে। লক্ষ্য, আপনি কি অর্জন করতে চান, যেমন পরীক্ষায় ভালো ফল করা। সিস্টেম, আপনি প্রতিদিন কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন, যেমন প্রতিদিন রুটিন মেনে পড়া। শিক্ষা, লক্ষ্য সেট করা ভালো, কিন্তু সিস্টেম ঠিক করলে ফলাফল এমনিতেই আসবে। 3. প্লাটো অফ ল্যাটেন্ট পটেনশিয়াল। আমরা যখন কোনো নতুন অভ্যাস শুরু করি, যেমন ব্যায়াম বা বই পড়া, আমরা ভাবি ফলটা লিনিয়ার বা সরল রেখায় আসবে, কিন্তু বাস্তবে অনেক দিন কোনো উন্নতিই চোখে পড়ে না। এটাকে লেখক বলেন ভ্যালি অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা হতাশার উপত্যকা। যখন আমরা ধৈর্য ধরে সেই সময়টা পার করি, তখন হঠাৎ করেই বড় ধরনের পরিবর্তন চোখে পড়ে। বরফ যেমন 32 ডিগ্রি ফারেনহাইট বা 0 ডিগ্রি সে না হওয়া পর্যন্ত গলে না, অভ্যাসও তেমন একটা নির্দিষ্ট সময় পর কাজ করা শুরু করে। 4. কেন আমরা মাঝপথে ছেড়ে দিই? অধ্যায়টি আমাদের শেখায় যে অভ্যাস মানেই রাতারাতি ম্যাজিক নয়, এটা হলো একটা ধারাবাহিক প্রক্রিয়া। আমরা রেজাল্ট দেখতে পাই না বলে হাল ছেড়ে দিই, কিন্তু আসলে ভেতরে ভেতরে পরিবর্তন ঠিকই ঘটছিল, যা পরে প্রকাশ পায়। মূল শিক্ষাগুলো এক নজরে। অ্যাটমিক, খুব ছোট ছোট পরিবর্তন। হ্যাবিট, নিয়মিত করা কাজ। সারমর্ম, ছোট ছোট অভ্যাসগুলো যখন এক হয়, তখন তা পাহাড় সমান শক্তিশালী হয়ে দাঁড়ায়। দ্বিতীয় অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের মূল বিষয় হল কিভাবে আমাদের অভ্যাসগুলো আমাদের পরিচয় বা আইডেন্টিটি তৈরি করে। এখানে এই অধ্যায়ের মূল বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করা হল। দ্বিতীয় অধ্যায়, আপনার অভ্যাস কিভাবে আপনার পরিচয় গঠন করে, এবং উল্টোটা। এই অধ্যায়ে লেখক ব্যাখ্যা করেছেন যে অভ্যাস পরিবর্তন করা কেন এত কঠিন। আমরা সাধারণত ভুল পদ্ধতিতে অভ্যাস বদলানোর চেষ্টা করি। পরিবর্তনের 3টি স্তর থাকে, যেগুলোকে একটি পেঁয়াজের খোসার মতো কল্পনা করা যেতে পারে। 1. ফলাফলের পরিবর্তন, আউটকামস, যেমন ওজন কমানো বা বই লেখা। আমরা বেশিরভাগ সময় এখানেই ফোকাস করি। 2. প্রক্রিয়ার পরিবর্তন, প্রসেস, যেমন প্রতিদিন জিম যাওয়া বা রোজ সকালে লেখালেখি করা। 3. পরিচয়ের পরিবর্তন, আইডেন্টিটি। এটি সবথেকে গভীর স্তর। এটি আপনার বিশ্বাস, আপনার বিশ্বব্যাখ্যা এবং নিজের সম্পর্কে আপনার ধারণা। 1. পরিচয় ভিত্তিক অভ্যাস, আইডেন্টিটি বেসড হ্যাবিটস। অধিকাংশ মানুষ আউটকাম বেসড অভ্যাস তৈরির চেষ্টা করে, অর্থাৎ আমি কি পেতে চাই। কিন্তু জেমস ক্লিয়ার বলছেন আমাদের হওয়া উচিত আইডেন্টিটি বেসড, অর্থাৎ আমি কে হতে চাই। উদাহরণ, ধরুন দুজনকে ধূমপান ছাড়তে বলা হল। প্রথমজনকে সিগারেট অফার করলে সে বলল, না ধন্যবাদ, আমি ধূমপান ছাড়ার চেষ্টা করছি। সে এখনও নিজেকে একজন ধূমপায়ী মনে করে, যে কি না ছাড়ার চেষ্টা করছে।
দ্বিতীয় ব্যক্তি বলল, না ধন্যবাদ, আমি ধূমপায়ী নই, এই ছোট পরিবর্তনটি বিশাল। সে তার পরিচয়টাই বদলে ফেলেছে। অভ্যাসের মাধ্যমে ভোট দেওয়া। আপনার প্রতিটি কাজ বা অভ্যাস হল আপনার পরিচয়ের পক্ষে একটি ভোট। আপনি যদি প্রতিদিন একবার ব্যায়াম করেন, তবে আপনি একজন অ্যাথলেটের পরিচয়ে ভোট দিচ্ছেন। একদিনে বা একটা ভোটে জয় আসা সম্ভব নয়, কিন্তু বারবার ভোট দেওয়ার ফলে আপনার নতুন পরিচয়টি শক্তিশালী হয়। ৩. পরিবর্তনের 2 ধাপের প্রক্রিয়া। লেখক এই অধ্যায়টি একটি সহজ উপায়ের মাধ্যমে শেষ করেছেন। ১. ঠিক করুন আপনি কোন ধরনের মানুষ হতে চান। ২. ছোট ছোট জয়ের মাধ্যমে নিজেকে সেটা প্রমাণ করুন। সারসংক্ষেপ: অভ্যাস শুধু কিছু অর্জন করার জন্য নয়, অভ্যাস হল এক ধরনের মানুষ হয়ে ওঠার মাধ্যম। আপনি যখন নিজের পরিচয় বদলে ফেলবেন, তখন ভালো অভ্যাস বজায় রাখা আপনার জন্য আর কষ্টের কাজ হবে না, বরং সেটা আপনার স্বভাব হয়ে দাঁড়াবে। এর তৃতীয় অধ্যায়টি হল ছোট পরিবর্তনের শক্তি এবং অভ্যাস কিভাবে কাজ করে তা বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ধাপ। এই অধ্যায়ের শিরোনাম হল হাউ টু বিল্ড বেটার হ্যাবিটস ইন 4 সিম্পল স্টেপস। আপনার জন্য এই অধ্যায়ের মূল কথাগুলো নিচে সহজ করে বুঝিয়ে বলছি। ১. থর্নডাইকের পরীক্ষা ও শেখার প্রক্রিয়া। অধ্যায়টি শুরু হয় ১৯৯ এর দশকে এডওয়ার্ড থর্নডাইক নামের একজন মনোবিদের করা একটি পরীক্ষা দিয়ে। তিনি বিড়ালদের একটি পাজল বক্সে আটকে রাখতেন। বিড়ালটি যখনই ভুলবশত একটি লিভারে চাপ দিত, দরজা খুলে যেত এবং সে খাবার পেত। শিক্ষা: থর্নডাইক লক্ষ্য করেন যে বিড়ালটি বারবার চেষ্টার পর অপ্রয়োজনীয় নড়াচড়া কমিয়ে সরাসরি লিভারে চাপ দেওয়া শিখে যাচ্ছে। অর্থাৎ যে কাজের ফল ভালো হয়, আমাদের মস্তিষ্ক সেই কাজটিকে মনে রাখে এবং বারবার করতে চায়। অভ্যাস কেন তৈরি হয়? আমাদের মস্তিষ্ক সবসময় শক্তি বাঁচাতে চায়। কোনো নতুন কাজ করার সময় মস্তিষ্ককে খুব বেশি খাটতে হয়, কিন্তু যখন কোনো কাজ অভ্যাসে পরিণত হয়, তখন মস্তিষ্ক অটোপাইলট মোডে চলে যায়। অভ্যাস হল আসলে আমাদের চারপাশের সমস্যার কিছু মানসিক সমাধান, যা আমরা অতীতে বারবার ব্যবহার করে সফল হয়েছি। ৩. অভ্যাসের 4টি ধাপ, দ্য হ্যাবিট লুপ। জেমস ক্লিয়ার এই অধ্যায়ে অভ্যাসের একটি বৈজ্ঞানিক কাঠামো দিয়েছেন, যা 4টি ধাপে কাজ করে। ১. সংকেত, কিউ, যা আপনার মস্তিষ্ককে কোনো কাজ শুরু করার ইঙ্গিত দেয়, যেমন ফোনের নোটিফিকেশন বেজে ওঠা। ২. আকাঙ্ক্ষা, ক্রেভিং, এটি হল সেই কাজের পেছনের প্রেরণা। আপনি ফোন চেক করতে চান না, আপনি চান ফোনের মেসেজ পড়ে যে আনন্দ বা কৌতূহল মেটে সেই অনুভূতিটা পেতে। ৩. প্রতিক্রিয়া, রেসপন্স, এটি হল আসল কাজ বা অভ্যাস যা আপনি করছেন, যেমন ফোনটা হাতে নিয়ে অ্যাপ খোলা। ৪. পুরস্কার, রিওয়ার্ড, কাজের শেষ ফল, যা আপনার আকাঙ্ক্ষা পূরণ করে এবং মস্তিষ্ককে শেখায় যে এই কাজটি ভবিষ্যতে আবার করা উচিত। ৪. পরিবর্তনের 4টি সূত্র। এই 4টি ধাপের ওপর ভিত্তি করেই বইটির পরবর্তী অংশগুলো লেখা হয়েছে। ভালো অভ্যাস তৈরি এবং খারাপ অভ্যাস ছাড়ার জন্য তিনি 4টি সূত্র দিয়েছেন। ধাপ: ভালো অভ্যাস তৈরির নিয়ম, খারাপ অভ্যাস ছাড়ার নিয়ম। সংকেত: এটাকে স্পষ্ট করে তুলুন, এটাকে অদৃশ্য করে দিন। আকাঙ্ক্ষা: এটাকে আকর্ষণীয় করুন, এটাকে বিস্বাদ করে তুলুন। প্রতিক্রিয়া: এটাকে সহজ করুন, এটাকে কঠিন করে তুলুন। পুরস্কার: এটাকে তৃপ্তিদায়ক করুন, এটাকে অতৃপ্তিদায়ক করুন। এর চতুর্থ অধ্যায়টি, চ্যাপ্টার 4, অভ্যাস তৈরির যাত্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের নাম হল দ্য ম্যান হু ডিডেন্ট লুক রাইট, সেই মানুষটি যার কিছু একটা ঠিক মনে হচ্ছিল না। এই অধ্যায়ে লেখক মূলত আমাদের অভ্যাসের প্রতি আমাদের সচেতনতা বা অ্যাওয়ারনেস নিয়ে আলোচনা করেছেন। নিচের মূল বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হল। ১. অভ্যাসের অবচেতন প্রকৃতি, দ্য পাওয়ার অফ সাবকনশিয়াস। অধ্যায়টি শুরু হয় একজন দক্ষ প্যারামেডিকের গল্প দিয়ে, যিনি কেবল একজনের মুখ দেখেই বুঝে ফেলেছিলেন যে তার হার্ট অ্যাটাক হতে চলেছে। একে বলা হয় নন কনশিয়াস প্যাটার্নস। আমাদের মস্তিষ্ক যখন কোনো কাজ বারবার করে, তখন সে সেই কাজের সংকেতগুলো, কিউজ, অবচেতনভাবে ধরতে পারে। মূল কথা, কোনো অভ্যাস যখন পুরনো হয়ে যায়, তখন আমরা সেটা করার সময় আর আলাদা করে চিন্তা করি না। এটা অনেকটা অটোপাইলট মোডে চলে যায়। দ্য হ্যাবিট স্কোরকার্ড। আমাদের প্রতিদিনের অভ্যাসগুলো আসলে ভালো না খারাপ তা বোঝার জন্য লেখক একটি বিশেষ পদ্ধতির কথা বলেছেন, যার নাম হ্যাবিট স্কোরকার্ড।
আপনি আপনার সারাদিনের ছোট ছোট কাজগুলো লিখে ফেলুন এবং সেগুলোর পাশে চিহ্ন দিন। প্লাস, যদি অভ্যাসটি ভালো হয় যা আপনাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। মাইনাস, যদি অভ্যাসটি খারাপ হয়। ইকুয়াল, যদি অভ্যাসটি নিরপেক্ষ হয়, যেমন দাঁত মাজা বা জুতো পরা। উদ্দেশ্য, অভ্যাস পরিবর্তন করার প্রথম ধাপ হল সেগুলোকে চিনতে পারা। আপনি যদি নাই জানেন আপনি কি ভুল করছেন, তবে তা ঠিক করবেন কিভাবে। 3. পয়েন্টিং অ্যান্ড কলিং। জাপানের রেলওয়ে সিস্টেমে একটি পদ্ধতি ব্যবহার করা হয়। ট্রেনের চালকরা যখনই কোনো কাজ করেন, যেমন সিগন্যাল দেখা বা গতি কমানো, তারা সেটা আঙুল দিয়ে দেখান এবং মুখে জোরে বলেন। একে বলা হয় পয়েন্টিং অ্যান্ড কলিং। কেন এটি কাজ করে? মুখে জোরে বললে অবচেতন কাজগুলো আমাদের সচেতন মস্তিষ্কে চলে আসে। প্রয়োগ, আপনি যদি বিস্কুট খেতে চান যা আপনার ডায়েটের জন্য খারাপ, তবে জোরে বলুন, আমি এখন এই মিষ্টি বিস্কুটটা খেতে যাচ্ছি, কিন্তু এটা আমার শরীরের জন্য ক্ষতিকর। এটি শুনলে আপনার মস্তিষ্ক সচেতন হয়ে যাবে এবং ভুল করার সম্ভাবনা কমে যাবে। এই অধ্যায়ের সারসংক্ষেপ। অভ্যাস শুরু হয় কোনো কিছুর প্রতি সচেতনতা, অ্যাওয়ারনেস থেকে। ভালো হোক বা মন্দ, অভ্যাসের প্রথম ধাপ হল কিউ বা সংকেতকে চিনতে পারা। নিজেকে বিচার না করে প্রথমে শুধু নিজের কাজগুলো পর্যবেক্ষণ করুন। পঞ্চম অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের নাম হল দ্য বেস্ট ওয়ে টু স্টার্ট এ নিউ হ্যাবিট, নতুন অভ্যাস শুরু করার সেরা উপায়। এখানে লেখক খুব সহজ কিন্তু শক্তিশালী একটি কৌশলের কথা বলেছেন, যা আপনাকে কোনো কাজ করব বলে ফেলে না রেখে বাস্তবে শুরু করতে সাহায্য করবে। নিচে এই অধ্যায়ের মূল বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হল। 1. ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন। অধ্যায়ের শুরুতে লেখক একটি গবেষণার কথা বলেছেন, যেখানে দেখা গেছে শুধু আমি শরীরচর্চা করব বলার চেয়ে যারা নির্দিষ্ট করে বলে কখন এবং কোথায় করবে, তাদের সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। একেই বলা হয় ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন। এর ফর্মুলাটি হল, আমি সময় এ স্থান এ কাজটি করব। উদাহরণ, আমি সকাল 7টার সময় আমার পড়ার টেবিলে বসে 15 মিনিট বই পড়ব। এটি আপনার মস্তিষ্ককে একটি পরিষ্কার সংকেত দেয়, ফলে আপনাকে আলাদা করে সিদ্ধান্ত নিতে হয় না। মোটিভেশন নয়, স্বচ্ছতার অভাব, ক্ল্যারিটি ওভার মোটিভেশন। অনেকে মনে করেন তাদের কাজ করার ইচ্ছাশক্তি বা মোটিভেশন নেই। জেমস ক্লিয়ার বলছেন, সমস্যাটা মোটিভেশনের নয়, বরং স্বচ্ছতার অভাবের। আমরা যখন জানি না ঠিক কখন কাজটা শুরু করব, তখন আমরা তা পিছিয়ে দিই। কিন্তু সময় ও স্থান নির্দিষ্ট থাকলে অজুহাত দেওয়ার জায়গা থাকে না। 3. হ্যাবিট স্ট্যাকিং। হ্যাবিট স্ট্যাকিং। এই অধ্যায়ের সবচেয়ে জনপ্রিয় ধারণা হল হ্যাবিট স্ট্যাকিং। এর মানে হল আপনার একটি পুরনো অভ্যাসের সাথে নতুন একটি অভ্যাসকে জুড়ে দেওয়া। আমাদের মস্তিষ্কে পুরনো অভ্যাসের জন্য অলরেডি শক্তিশালী নিউরাল পাথওয়ে তৈরি হয়ে আছে, সেটাকে ব্যবহার করাই হল বুদ্ধিমানের কাজ। এর ফর্মুলাটি হল, আমি বর্তমান অভ্যাস এর পর নতুন অভ্যাস করব। কিছু উদাহরণ, সকালে 1 কাপ চা খাওয়ার পর পুরনো অভ্যাস, আমি 1 মিনিট ধ্যান করব, নতুন অভ্যাস। অফিস থেকে ফেরার পর আমি সরাসরি জিমের পোশাক পরে নেব। 4. ছোট ছোট পদক্ষেপের গুরুত্ব। লেখক জোর দিয়েছেন যে বড় কোনো লক্ষ্য স্থির করার চেয়ে ছোট ছোট সংকেত কিউজ তৈরি করা বেশি কার্যকর। আপনি যখন আপনার দিনলিপি বা রুটিনে এই ছোট ছোট স্ট্যাকগুলো যোগ করবেন, তখন অভ্যাসগুলো আপনার অজান্তেই আপনার জীবনের অংশ হয়ে যাবে। মূল কথা, কি টেকঅ্যাওয়ে। নতুন অভ্যাস গড়তে হলে ইচ্ছাশক্তির ওপর নির্ভর না করে আপনার পরিবেশ এবং সময়কে সুনির্দিষ্ট করুন। কখন এবং কোথায়, এই দুটো প্রশ্নের উত্তর জানা থাকলে কাজ শুরু করা অনেক সহজ হয়ে যায়। আশা করি এই সারসংক্ষেপটি আপনার কাজে লাগবে। জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস বইটির 6ষ্ঠ অধ্যায়টি বেশ ইন্টারেস্টিং। এই অধ্যায়ের মূল বিষয় হল আমাদের চারপাশের পরিবেশ কিভাবে আমাদের অভ্যাসকে নিয়ন্ত্রণ করে। নিচে এই অধ্যায়ের বিস্তারিত আলোচনা করা হল। অধ্যায় 6, পরিবেশের গুরুত্ব। মোটিভেশন ইজ ওভাররেটেড, এনভায়রনমেন্ট অফেন ম্যাটার্স মোর। আমরা অনেক সময় ভাবি যে নতুন অভ্যাস তৈরি করার জন্য খুব বেশি ইচ্ছাশক্তি বা মোটিভেশন দরকার, কিন্তু লেখক বলছেন মানুষের আচরণের ওপর তার পরিবেশের প্রভাব অনেক বেশি। আমরা যা দেখি সাধারণত সেটাই করি। 1. চাক্ষুষ সংকেত বা ভিজুয়াল কিউজ। আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে চোখ সবথেকে শক্তিশালী। আমরা যা দেখি আমাদের মস্তিষ্ক সেটার প্রতি দ্রুত প্রতিক্রিয়া জানায়।
যদি আপনার টেবিলের ওপর সবসময় বিস্কুট রাখা থাকে তবে খিদে না পেলেও আপনি সেটা খেয়ে ফেলবেন। যদি জলের বোতল আপনার চোখের সামনে থাকে তবে আপনি বেশি জল খাবেন। পরিবেশের নকশা বদলানো। ডিজাইন ইয়োর এনভায়রনমেন্ট। নতুন অভ্যাস শুরু করার জন্য আপনাকে আপনার পরিবেশকে এমনভাবে সাজাতে হবে যাতে ভালো কাজের সংকেতগুলো চোখের সামনে থাকে। একেই লেখক বলেছেন এনভায়রনমেন্ট ডিজাইন। উদাহরণ: ধরুন আমার বাচ্চা প্রতিদিন বই পড়ার অভ্যাস করতে চায়। আমি যদি ওর পড়ার টেবিলের ওপর ওর পছন্দের একটা গল্পের বই খুলে রাখি তবে ও ঘরে ঢুকেই সেটা দেখতে পাবে এবং পড়ার সম্ভাবনা বেড়ে যাবে। আমাকে ওকে আলাদা করে বলতে হবে না, পরিবেশই ওকে মনে করিয়ে দেবে। ৩. প্রসঙ্গের গুরুত্ব, দ্য পাওয়ার অফ কনটেক্সট। এক একটি পরিবেশ আমাদের মনে এক একটি অভ্যাসের জন্ম দেয়। যেমন রান্নাঘর মানেই খাওয়া, বেডরুম মানেই ঘুম, অফিসের ডেস্ক মানেই কাজ। যদি আপনি একই জায়গায় যেমন বিছানায় শুয়ে অফিসের কাজ করেন আবার ওখানেই ঘুমানোর চেষ্টা করেন তবে আপনার মস্তিষ্ক দ্বিধায় পড়ে যায়। তাই এক একটি অভ্যাসের জন্য নির্দিষ্ট জায়গা বা জোন তৈরি করা জরুরি। ৪. ঘর্ষণ কমানো, রিডিউস ফ্রিকশন। ভালো অভ্যাসকে সহজ করার জন্য পরিবেশ থেকে বাধা বা ফ্রিকশন কমিয়ে ফেলুন। উদাহরণ: আমার বাচ্চা যদি সকালে উঠে ছবি আঁকতে চায় তবে আগের রাতেই যদি আমি ওর ড্রয়িং খাতা আর রং পেন্সিলগুলো সাজিয়ে রাখি তবে ওর কাজটা অনেক সহজ হয়ে যাবে। সকালে উঠে সরঞ্জাম খোঁজার ঝামেলা থাকবে না বলে ও সহজেই আঁকতে বসবে। মূল কথা: ইচ্ছাশক্তির ওপর নির্ভর না করে নিজের পরিবেশকে এমনভাবে সাজান যাতে ভালো কাজ করাটা সহজ হয় এবং খারাপ কাজ করাটা কঠিন হয়ে দাঁড়ায়। পরিবেশ যদি আপনার সহায়ক হয় তবে অভ্যাস বদলানো অনেক সহজ হয়ে যায়। জেমস ক্লিয়ারের লেখা অ্যাটমিক হ্যাবিটস বইটির ৭ম অধ্যায়টি বেশ চমৎকার। এই অধ্যায়ের মূল বিষয় হল দ্য সিক্রেট টু সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণের গোপন রহস্য। সাধারণত আমরা ভাবি যাদের ইচ্ছাশক্তি উইল পাওয়ার খুব বেশি তারাই জীবনে সফল হয়, কিন্তু লেখক এখানে একটা দারুণ সত্যি তুলে ধরেছেন যাদের আমরা অদম্য আত্মসংযমী বলে মনে করি তারা আসলে এমনভাবে নিজেদের জীবন সাজায় যাতে তাদের খুব বেশি ইচ্ছাশক্তি প্রয়োগ করতেই না হয়। নিচে এই অধ্যায়ের মূল বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হল। ১. পরিবেশই আসল চালিকা শক্তি। আমরা অনেক সময় ভাবি যে আমাদের ভেতর থেকে কোনো প্রেরণা আসছে না বলে আমরা কাজ করতে পারছি না, কিন্তু আসলে আমাদের আশেপাশের পরিবেশের সংকেত কিউজ আমাদের অভ্যাস নিয়ন্ত্রণ করে। বিপরীত ধারণা: যদি আপনার সামনে সারাক্ষণ অস্বাস্থ্যকর খাবার থাকে তবে শুধু মনের জোর দিয়ে সেটা না খেয়ে থাকা খুব কঠিন। সমাধান: পরিবেশ থেকে প্রলোভন সরিয়ে ফেলা। একে বলা হয় অদৃশ্য অভ্যাস। ইচ্ছাশক্তি একটি সীমিত সম্পদ। গবেষণায় দেখা গেছে যারা সারাদিন প্রলোভনের সাথে লড়াই করে দিনের শেষে তাদের মানসিক শক্তি ফুরিয়ে যায়। তাই দীর্ঘমেয়াদে ভালো অভ্যাসের জন্য কেবল ইচ্ছাশক্তির ওপর নির্ভর করা বোকামি। ৩. খারাপ অভ্যাস দূর করার উপায়। ভালো অভ্যাসের জন্য আমরা বলি পরিবেশকে দৃশ্যমান করো, আর খারাপ অভ্যাস ছাড়ার জন্য এই অধ্যায়ের মূল মন্ত্র হল একে অদৃশ্য করে দাও, মেক ইট ইনভিজিবল। একটি উদাহরণ আপনার বাচ্চার পরিপ্রেক্ষিতে। ধরুন আপনি চান আপনার বাচ্চা পড়াশোনার সময় মোবাইলে গেম না খেলে বা কার্টুন না দেখে বইয়ে মন দিক। ভুল পদ্ধতি: আপনি বাচ্চাকে বকাঝকা করলেন বা তাকে বোঝালেন যে গেম খেলা খারাপ। এতে তার গেম খেলার ইচ্ছা কিন্তু মরবে না, উল্টে তার মনোযোগ বারবার ফোনের দিকেই যাবে। এখানে বাচ্চার ইচ্ছাশক্তির ওপর অনেক চাপ পড়ছে। সঠিক পদ্ধতি: ৭ম অধ্যায় অনুযায়ী পড়াশোনার ঘর থেকে ফোন বা ট্যাবলেটটি সরিয়ে অন্য ঘরে রেখে দিন। যখন চোখের সামনে প্রলোভন ফোন থাকবে না তখন আপনার বাচ্চার জন্য পড়ায় মন দেওয়া অনেক সহজ হয়ে যাবে। খারাপ অভ্যাস ত্যাগ করার সবচেয়ে কার্যকর উপায় হল সেই অভ্যাসের উৎস বা সংকেতটিকে চোখের আড়াল করা। সারসংক্ষেপ: আত্মনিয়ন্ত্রণ একটি স্বল্পমেয়াদী কৌশল, দীর্ঘমেয়াদী নয়। যাদের আত্মসংযম বেশি তারা আসলে কম প্রলোভনের পরিবেশে থাকে। অভ্যাস পরিবর্তন করার চেয়ে পরিবেশ পরিবর্তন করা অনেক সহজ। বইটির ৮ম অধ্যায়টি হল হাউ টু মেক আ হ্যাবিট ইররেজিস্টিবল। এই অধ্যায়ে লেখক আমাদের শেখান কিভাবে একটি অভ্যাসকে আকর্ষণীয় করে তোলা যায়। আপনার জন্য এই অধ্যায়ের মূল কথাগুলো বিস্তারিতভাবে নিচে আলোচনা করছি। ১. ডোপামিন ফিডব্যাক লুপ।
আমাদের মস্তিষ্ক কোনো কাজ করার পর যে আনন্দ পায় তার মূলে থাকে ডোপামিন নামক একটি নিউরোট্রান্সমিটার। আমরা ভাবি কোনো কাজ করার পর আনন্দ পাই, কিন্তু বৈজ্ঞানিকভাবে দেখা গেছে যে আনন্দের প্রত্যাশা অ্যান্টিসিপেশন করার সময় ডোপামিন বেশি নিঃসৃত হয়। সহজ কথা, পুরস্কার পাওয়ার চেয়ে পুরস্কার পাওয়ার কথা ভাবলে আমাদের মস্তিষ্ক বেশি উত্তেজিত হয়। এটাই আমাদের কাজ করতে বাধ্য করে। টেম্পটেশন বান্ডলিং, এটিএই অধ্যায়ের সবচেয়ে কার্যকরী কৌশল। এর মানে হল এমন একটি কাজ যা আপনার করা প্রয়োজন, নিড, সেটিকে এমন একটি কাজের সাথে জুড়ে দেওয়া যা আপনি করতে চান, ওয়ান্ট। উদাহরণস্বরূপ, ধরুন আপনার বাচ্চা মোবাইল গেম খেলতে খুব ভালোবাসে, কিন্তু তার স্কুলের হোমওয়ার্ক করাটাও খুব দরকার। আপনি যদি নিয়ম করে দেন যে 10 পাতা অঙ্ক করার পরই তুমি 15 মিনিট গেম খেলতে পারবে, তবে ওই গেম খেলার আকর্ষণ তাকে অঙ্ক করতে উৎসাহ দেবে। এখানে প্রয়োজন অঙ্ক এবং ইচ্ছা, গেম একে অপরের পরিপূরক হয়ে উঠছে। 3. প্রি-ম্যাক প্রিন্সিপল, এটি টেম্পটেশন বান্ডলিংয়েরই একটি ভিত্তি। এর সারকথা হল, বেশি পছন্দের কাজ করার সুযোগ পেতে হলে কম পছন্দের কাজ আগে শেষ করতে হবে। এই অধ্যায়ের প্রধান শিক্ষা: আকর্ষণ বাড়ান। কোনো অভ্যাস যদি আনন্দদায়ক না হয় তবে সেটি দীর্ঘস্থায়ী হয় না। অভ্যাসের জোর তৈরি, হ্যাবিট স্ট্যাকিং প্লাস টেম্পটেশন বান্ডলিং। 1. বর্তমান অভ্যাস করার পর আমি আমার প্রয়োজনীয় অভ্যাস করব। আমার প্রয়োজনীয় অভ্যাস করার পর আমি আমার পছন্দের অভ্যাস করব। আপনার জন্য একটি ছোট পরিকল্পনা। আপনার বাচ্চা যদি পড়াশোনা বা অন্য কোনো ভালো অভ্যাসে আলসেমি করে, তবে তার সবচেয়ে প্রিয় কোনো শখের কাজকে, যেমন কার্টুন দেখা বা প্রিয় কোনো খাবার, ওই অভ্যাসের সাথে জুড়ে দিয়ে দেখুন। দেখবেন সে নিজে থেকেই কাজটি করতে চাইছে। বইটির 9ম অধ্যায়টি বেশ চমৎকার। এই অধ্যায়ের মূল বিষয় হল আমাদের অভ্যাসের ওপর সমাজ এবং আমাদের চারপাশের মানুষের প্রভাব। বইয়ের এই অংশে লেখক বোঝাতে চেয়েছেন যে আমরা একা একা বড় হই না, বরং আমরা যে পরিবেশে থাকি সেই পরিবেশের সংস্কৃতি আমাদের অজান্তেই আমাদের স্বভাব বদলে দেয়। নিচে এই অধ্যায়ের বিস্তারিত আলোচনা করা হল। অধ্যায় 9, আপনার অভ্যাসের ওপর সমাজ ও সংস্কৃতির প্রভাব। মানুষ জন্মগতভাবেই সামাজিক প্রাণী। আদিম যুগে টিকে থাকার জন্য আমাদের কোনো না কোনো দলের অংশ হওয়া জরুরি ছিল। সেই অভ্যাস আজও আমাদের মধ্যে রয়ে গেছে। আমরা সবসময় চাই অন্যদের দ্বারা গৃহীত হতে। এই কারণেই আমরা আমাদের আশেপাশের মানুষের মতো আচরণ করতে শুরু করি। জেমস ক্লিয়ার বলেছেন, আমরা মূলত 3টি বিশেষ দলের অভ্যাস কপি বা নকল করি। 1. ঘনিষ্ঠদের প্রভাব, দ্য ক্লোজ। আমরা যাদের সাথে সবচেয়ে বেশি সময় কাটাই তাদের অভ্যাস আমাদের মধ্যে চলে আসে। আপনার বন্ধু-বান্ধব বা পরিবারের সদস্যরা যদি স্বাস্থ্য সচেতন হয়, তবে আপনিও নিজে থেকেই শরীরচর্চায় উৎসাহ পাবেন। উদাহরণস্বরূপ, আমার বাচ্চা যদি দেখে যে বাড়ির সবাই রোজ সকালে বই পড়ছে, তবে তাকে আলাদা করে বলতে হবে না, সে স্বাভাবিকভাবেই বই পড়ার অভ্যাস গড়ে তুলবে, কারণ সে দেখছে যে এটাই আমাদের বাড়ির নিয়ম। সংখ্যাগরিষ্ঠের প্রভাব, দ্য মেনি। যখন আমরা দেখি যে সবাই এটা করছে, তখন আমরাও সেই পথেই হাঁটি। একে বলা হয় সোশ্যাল প্রুফ। কোনো দলের অংশ হওয়ার জন্য আমরা অনেক সময় নিজেদের যুক্তি বিসর্জন দিয়ে অন্যদের মতো কাজ করি। 3. প্রভাবশালীদের প্রভাব, দ্য পাওয়ারফুল। আমরা তাদের নকল করার চেষ্টা করি যাদের আমরা শ্রদ্ধা করি বা যারা সফল। আমরা ভাবি, যদি আমরা তাদের মতো অভ্যাস গড়ে তুলি, তবে আমরাও হয়তো তাদের মতো সম্মান বা সাফল্য পাব। অভ্যাসের উন্নতিতে সামাজিক পরিবেশের ব্যবহার। এই অধ্যায়ের সবচেয়ে জরুরি পরামর্শ হল, এমন একটি সংস্কৃতি বা দলের অংশ হন যেখানে আপনার কাঙ্ক্ষিত অভ্যাসটিই হল স্বাভাবিক আচরণ। আপনি যদি নিয়মিত দৌড়াতে চান, তবে এমন বন্ধুদের সাথে মেশুন যারা রোজ দৌড়ায়। আপনি যদি নতুন কিছু শিখতে চান, তবে সেই বিষয়ের ক্লাবে যোগ দিন। যখন আপনি দেখবেন আপনার চারপাশের সবাই একটি কাজ করছে, তখন সেই কাজটি করা আপনার কাছে আর কঠিন বা কাজ বলে মনে হবে না, সেটা আপনার জীবনের সাধারণ অংশ হয়ে যাবে। মূল শিক্ষা, কি টেকঅ্যাওয়ে: আপনার অভ্যাস শুধুমাত্র আপনার ইচ্ছাশক্তির ওপর নির্ভর করে না, বরং আপনি কাদের সাথে মেলামেশা করছেন তার ওপর অনেকখানি নির্ভর করে। ভালো অভ্যাস টিকিয়ে রাখার সবচেয়ে সহজ উপায় হল এমন একদল মানুষের মধ্যে থাকা যারা আপনার মতোই হতে চায়। 10ম অধ্যায়টি বেশ চমৎকার। এই অধ্যায়ের মূল বিষয় হল খারাপ অভ্যাসগুলো কিভাবে খুঁজে বের করবেন এবং তা শুধরে নেবেন। হাউ টু ফাইন্ড অ্যান্ড ফিক্স দ্য কজেস অফ ইয়োর ব্যাড হ্যাবিটস।
নিচে এই অধ্যায়টির বিস্তারিত আলোচনা সহজভাবে দেওয়া হল। মূল মন্ত্র: মনস্তাত্ত্বিক পরিবর্তন। এই অধ্যায়ে লেখক শিখিয়েছেন যে আমাদের প্রতিটি অভ্যাসের পেছনে একটি তীব্র আকাঙ্ক্ষা ক্রেভ কাজ করে। আমরা মনে করি আমরা বুঝি কেন আমরা কোনো কাজ করছি, কিন্তু আসলে আমাদের মস্তিষ্ক সেই কাজের পেছনের পুরস্কার বা উপকারিতা খোঁজে। ১. খারাপ অভ্যাসকে অপ্রিয় করে তোলা। মেক ইট আনঅ্যাট্রাক্টিভ। আমাদের দ্বিতীয় সূত্র মেক ইট অ্যাট্রাক্টিভ মনে আছে? ১০ম অধ্যায় বলছে তার ঠিক উল্টোটা। কোনো খারাপ অভ্যাস ছাড়তে হলে সেটিকে আপনার মনের মধ্যে এমনভাবে ফুটিয়ে তুলতে হবে যেন সেটি বিরক্তির কারণ হয়। উদাহরণ: আমার বাচ্চা যখন খুব বেশি মোবাইল ফোন দেখে, তখন আমি সরাসরি বকাঝকা না করে তাকে ফোন দেখার নেতিবাচক দিকগুলো নিয়ে ভাবাতে পারি। ফোন দেখলে চোখের যে ক্ষতি হয় বা খেলার সময় কমে যায়, এই চিন্তাটা যদি তার মনে গেঁথে দেওয়া যায়, তবে ফোন দেখার প্রতি তার আকর্ষণ কমবে। আকাঙ্ক্ষার উৎস পরিবর্তন, দ্য সোর্স অফ ক্রেভিংস। আমাদের প্রতিটি অভ্যাসের মূলে থাকে একটি আদিম জৈবিক প্রয়োজন। যেমন, সোশ্যাল মিডিয়া স্ক্রল করা আসলে অন্যদের কাছে গ্রহণযোগ্য হওয়ার আকাঙ্ক্ষা। ভিডিও গেম খেলা আসলে সাফল্য বা জয়ী হওয়ার অনুভূতি পাওয়ার চেষ্টা। লেখক বলছেন এই আকাঙ্ক্ষাগুলোকে পজিটিভ কোনো কাজের সাথে যুক্ত করতে হবে। ৩. নতুন মনোভাব তৈরি, রিফ্রেমিং ইয়োর মাইন্ডসেট। আমরা অনেক সময় বলি, আমাকে আজ এই কাজটা করতে হবে, আই হ্যাভ টু ডু দিস। লেখক বলছেন এই হ্যাভ টু বদলে গেট টু ব্যবহার করুন। উদাহরণস্বরূপ, আমার বাচ্চার পড়াশোনার কথাই ধরা যাক। আমি তাকে যদি বলি, তোমাকে আজ পড়তে বসতে হবে, তবে তার কাছে এটা বোঝা মনে হবে। কিন্তু আমি যদি এভাবে বলি, তুমি আজ নতুন কিছু শেখার সুযোগ পাচ্ছ, তবে তার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। ৪. মোটিভেশন রিচুয়াল। আপনি যখন কঠিন কোনো কাজ করবেন, তখন তার আগে সহজ কোনো ভালো লাগার কাজ করুন। মস্তিষ্ক তখন ওই আনন্দদায়ক কাজের সাথে কঠিন কাজটিকেও ইতিবাচকভাবে গ্রহণ করবে। প্রধান শিক্ষা: খারাপ অভ্যাসগুলো তখনই দূর হয় যখন আমরা বুঝতে পারি যে সেই অভ্যাসগুলো আসলে আমাদের কোনো বড় সমস্যার সমাধান করছে না, বরং ক্ষতি করছে। অভ্যাস বদলানোর আগে আপনার কেন ওয়াইটা পরিষ্কার হতে হবে। বইটির ১১ নম্বর অধ্যায়টি বেশ চমৎকার। এই চ্যাপ্টারের মূল মন্ত্র হল ধীরে চলো, কিন্তু কখনোই পিছিয়ে যেও না। ওয়াক স্লোলি বাট নেভার ব্যাকওয়ার্ড। এই অধ্যায়ে লেখক গতি এবং কাজ এর মধ্যে পার্থক্য খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। নিচে বিস্তারিত আলোচনা করা হল। অধ্যায় ১১, গতির বদলে কাজে মন দিন। ওয়াক স্লোলি বাট নেভার ব্যাকওয়ার্ড। ১. মোশন বনাম কাজ। আমরা অনেক সময় কোনো কাজ শুরু করার আগে প্রচুর পরিকল্পনা করি, বই পড়ি বা ভিডিও দেখি। লেখক একে বলছেন মোশন। এটি আপনাকে মনে করায় যে আপনি এগোচ্ছেন, কিন্তু আসলে আপনি কোনো ফলাফল তৈরি করছেন না। যেমন, ডায়েট করার জন্য রেসিপি খোঁজা বা ব্যায়াম করার জন্য জিমের লিস্ট করা। অ্যাকশন: এটি হল সেই কাজ যা সরাসরি ফলাফল দেয়, যেমন পুষ্টিকর খাবার খাওয়া বা আসলে ব্যায়াম শুরু করা। কেন আমরা মোশনে আটকে থাকি? আমরা আসলে ব্যর্থ হতে ভয় পাই। যতক্ষণ আমরা পরিকল্পনা করি মোশন, ততক্ষণ আমাদের মনে হয় আমরা কাজ করছি, তাই ব্যর্থ হওয়ার ভয় থাকে না। এটি এক ধরনের প্রোক্রাস্টিনেশন বা আলস্য, যা খুব কৌশলে আমাদের কাজের ভান করতে শেখায়। ৩. পুনরাবৃত্তিই হল চাবিকাঠি। লেখক একটি গবেষণার উদাহরণ দিয়েছেন যেখানে একদল ছাত্রকে বলা হয়েছিল তারা যত বেশি ছবি তুলবে, তত ভালো গ্রেড পাবে। অন্য দলকে বলা হয়েছিল শুধুমাত্র একটি নিখুঁত ছবি জমা দিতে। দেখা গেল যারা অনেক ছবি তুলেছিল তারাই সেরা ছবিগুলো তৈরি করেছে, কারণ বারবার চেষ্টা করতে করতে তারা হাতের কাজে দক্ষ হয়ে উঠেছিল। আপনার বাচ্চার জন্য বাস্তব উদাহরণ: ধরুন আপনি চান আপনার বাচ্চা ছবি আঁকা শিখুক। এই ১১ নম্বর অধ্যায়ের সূত্র ধরে বিষয়টি এভাবে কাজ করবে। মোশন: আপনি আপনার বাচ্চার জন্য সেরা রং কিনলেন, ইউটিউবে আঁকার ভিডিও দেখালেন বা কোনো শিক্ষক ভালো হবে তা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করলেন। এতে কিন্তু ও আঁকা শিখবে না। অ্যাকশন: আপনার বাচ্চা প্রতিদিন কাগজে একটা করে দাগ কাটছে বা হিজিবিজি আঁকছে, এটিই আসল কাজ। ফলাফল: প্রতিদিন এভাবে অ্যাকশন নিতে নিতে আপনার বাচ্চার হাতের দক্ষতা বাড়বে। নিখুঁত আঁকার পরিকল্পনায় সময় নষ্ট না করে প্রতিদিন অল্প অল্প আঁকলেই ও একদিন দারুণ শিল্পী হয়ে উঠবে। সংক্ষেপে এই অধ্যায়ের শিক্ষা: যদি আপনি কোনো নতুন অভ্যাস তৈরি করতে চান, তবে নিখুঁত হওয়ার চিন্তা ছেড়ে দিন। আগে অভ্যাসটি শুরু করুন এবং বারবার সেটি করুন।
কোয়ান্টিটি বাড়ালে কোয়ালিটি নিজে থেকেই চলে আসবে। বইটির 12তম অধ্যায়টির নাম হল দ্য ল অফ লিস্ট এফর্ট, ন্যূনতম প্রচেষ্টার সূত্র। এই অধ্যায়টি মূলত আমাদের শেখায় যে কিভাবে পরিবেশকে সাজিয়ে আমরা ভালো অভ্যাসগুলোকে সহজ আর মন্দ অভ্যাসগুলোকে কঠিন করে তুলতে পারি। আপনার জন্য এই অধ্যায়ের মূল কথাগুলো নিচে বিস্তারিত আলোচনা করছি। 1. শক্তির সংরক্ষণ এবং মানুষের স্বভাব। মানুষের স্বভাব হল সবচেয়ে কম শক্তি খরচ করে কাজ করা। বিবর্তনগতভাবেই আমরা এমনভাবে তৈরি যাতে আমরা অলসতা বা সহজ পথ খুঁজি। একে বলা হয় প্রিন্সিপল অফ লিস্ট অ্যাকশন। যদি দুটো একই মানের কাজের মধ্যে বেছে নিতে বলা হয়, মানুষ স্বভাবতই সহজটি বেছে নেবে। তাই আপনার বাচ্চা যদি কোনো ভালো অভ্যাস তৈরি করতে চায়, তবে সেই কাজটিকে তার জন্য যতটা সম্ভব সহজ করে দিতে হবে। ঘর্ষণ, ফ্রিকশন কমানো। বইটিতে লেখক ঘর্ষণ বা বাধার কথা বলেছেন। কোনো কাজ শুরু করতে যত বেশি পরিশ্রম লাগে, সেটি করার সম্ভাবনা তত কমে যায়। উদাহরণস্বরূপ, আপনার বাচ্চা যদি বিকেলে ড্রয়িং করতে পছন্দ করে, কিন্তু প্রতিবার তাকে আলমারি থেকে খাতা রং বের করতে হয়, তবে সে হয়তো আলসেমি করে আঁকবে না। কিন্তু আপনি যদি তার পড়ার টেবিলে আগে থেকেই রং আর খাতা গুছিয়ে রাখেন, তবে সে সহজেই আঁকা শুরু করবে। অর্থাৎ আপনি এখানে ঘর্ষণ কমিয়ে দিলেন। 3. পরিবেশের প্রস্তুতি, প্রাইম দি এনভায়রনমেন্ট। জেমস ক্লিয়ার বলেছেন, পরের বার কাজ করার সুবিধার্থে আপনার পরিবেশকে আগেই গুছিয়ে রাখা উচিত। একে তিনি বলেন প্রাইমিং দ্য এনভায়রনমেন্ট ফর ফিউচার ইউজ। লক্ষ্য, পরিবেশ কিভাবে সাজাবেন? সকালে ব্যায়াম করা, আগের রাতেই বাচ্চার ব্যায়ামের পোশাক আর জুতো খাটের পাশে সাজিয়ে রাখুন। বই পড়া, বাচ্চার বালিশের পাশে বা টেবিলে প্রিয় গল্পের বইটি রেখে দিন। স্বাস্থ্যকর খাওয়া, ফলগুলো কেটে বাচ্চার চোখের সামনে ডাইনিং টেবিলে রাখুন যাতে সে সহজেই পায়। 4. 2 মিনিটের নিয়ম, দ্য 2 মিনিট রুল। এই অধ্যায়ের একটি বড় অংশ হল অভ্যাসকে ছোট করা। যে কোনো নতুন অভ্যাস এমনভাবে শুরু করা উচিত যা করতে 2 মিনিটের কম সময় লাগে। পুরো অধ্যায় পড়া নয়, বরং একটা পাতা পড়া দিয়ে শুরু করতে হবে। আপনার বাচ্চাকে যখন নতুন কিছু শেখাবেন, তখন খুব ছোট লক্ষ্য দিন যাতে সে কোনো চাপ অনুভব না করে। সারকথা, এই অধ্যায়ের মূল মন্ত্র হল ভালো অভ্যাসকে করতে হবে সহজ আর মন্দ অভ্যাসকে করতে হবে কঠিন। যদি আপনার বাচ্চা মোবাইল বেশি দেখে, তবে ফোনটা এমন জায়গায় লুকিয়ে রাখুন যেখানে পৌঁছাতে তার কষ্ট হয়, ঘর্ষণ বাড়ানো। আর যদি সে পড়ালেখা বা ছবি আঁকায় সময় দিতে চায়, তবে সরঞ্জামগুলো তার হাতের কাছে গুছিয়ে রাখুন, ঘর্ষণ কমানো। বইটির 13তম অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটির মূল বিষয় হল দ্য ল অফ লিস্ট এফোর্ট বা ন্যূনতম প্রচেষ্টার নিয়ম ব্যবহার করে কিভাবে অভ্যাস গঠন করা যায়। বিশেষ করে এখানে 2 মিনিট রুল বা 2 মিনিটের নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনার বাচ্চার জন্য এই অধ্যায়ের মূল কথাগুলো নিচে সহজ করে বুঝিয়ে বলা হল। 13তম অধ্যায়, কিভাবে 2 মিনিটের নিয়ম ব্যবহার করে দীর্ঘসূত্রতা কমানো যায়। এই অধ্যায়ের মূল মন্ত্র হল, যখন আপনি নতুন কোনো অভ্যাস শুরু করবেন, তখন সেটি করতে যেন 2 মিনিটের কম সময় লাগে। অধ্যায়টির বিস্তারিত সারসংক্ষেপ এখানে দেওয়া হল। অভ্যাস শুরু করাটা কঠিন, বজায় রাখা সহজ। আমরা অনেক সময় বড় লক্ষ্য স্থির করি, যেমন দিনে 1 ঘন্টা পড়াশোনা করব, কিন্তু অলসতার কারণে শুরুই করতে পারি না। এই অধ্যায় বলছে, লক্ষ্য বড় হলেও শুরুর ধাপটা খুব ছোট হওয়া উচিত। দ্য 2 মিনিট রুল, যে কোনো বড় অভ্যাসকে 2 মিনিটের একটি ছোট ভার্সনে নামিয়ে আনুন। প্রতিদিন যোগব্যায়াম করব, যোগব্যায়ামের ম্যাটটা বিছিয়ে দেব। 1 ঘন্টা পড়ব, বইয়ের মাত্র একটা পাতা পড়ব। শুরু করাটাই আসল। গেটওয়েজ হ্যাবিট, জেমস ক্লিয়ার মনে করেন, একবার আপনি কাজটা শুরু করে দিলে সেটি চালিয়ে যাওয়া অনেক সহজ হয়ে যায়। 2 মিনিটের এই ছোট কাজটি হল একটি গেটওয়ে যা আপনাকে বড় অভ্যাসের দিকে নিয়ে যায়। আপনার বাচ্চার জন্য বাস্তব উদাহরণ। মনে করুন, আপনার বাচ্চা প্রতিদিন রাতে তার পড়ার টেবিলটা গুছিয়ে রাখতে চায় বা নতুন কিছু শিখতে চায়, কিন্তু তার আলসেমি লাগছে। সেক্ষেত্রে আপনি তাকে এইভাবে সাহায্য করতে পারেন। টেবিল গোছানোর ক্ষেত্রে আপনার বাচ্চাকে বলবেন না যে পুরো ঘর বা পুরো টেবিলটা গোছাও। তাকে বলুন, চলো মাত্র 2 মিনিট সময় নিয়ে শুধু তোমার পেনদানিটা বা একটা খাতা ঠিক জায়গায় রাখি। পড়াশোনার ক্ষেত্রে যদি আপনার বাচ্চা নতুন কোনো ইংরেজি শব্দ শিখতে চায়, তবে তাকে বলুন, আজ শুধু একটা নতুন শব্দ ডিকশনারি থেকে খুঁজে বের করো। এতে তার মনে হবে কাজটা খুব সহজ। ব্যায়ামের ক্ষেত্রে আপনার বাচ্চা যদি একটু শরীরচর্চা করতে চায়, তবে তাকে বলুন, মাত্র 2 মিনিটের জন্য একটু লাফাও বা দৌড়াও।
মূল কথা হল আপনার বাচ্চাকে বোঝাতে হবে যে লক্ষ্যটা বড় হলেও শুরুটা যেন একদম সহজ হয়। যখন সে দেখবে কাজটা করতে মাত্র 2 মিনিট লাগছে, তখন তার মনে কোনো ভয় বা আলসেমি থাকবে না। এই অধ্যায়ের বিশেষ শিক্ষা অপটিমাইজ ফর দ্য স্টার্টিং পয়েন্ট। বইটিতে বলা হয়েছে অভ্যাসকে নিখুঁত করার আগে সেটাকে উপস্থিত বা চালু করতে হবে। অর্থাৎ আপনার বাচ্চা যদি প্রতিদিন মাত্র 2 মিনিটও কোনো কাজ করে, তবে সে সেই অভ্যাসে অভ্যস্ত হয়ে যাবে। পরে সময় বাড়ানোটা কোনো ব্যাপারই নয়। বইটির 14তম অধ্যায়টি বেশ কৌতূহলজনক। এই অধ্যায়ের মূল বিষয় হল কিভাবে ভালো অভ্যাসকে অনিবার্য এবং খারাপ অভ্যাসকে অসম্ভব করে তোলা যায়, হাউ টু মেক গুড হ্যাবিটস ইনএভিটেবল অ্যান্ড ব্যাড হ্যাবিটস ইম্পসিবল। এই অধ্যায়ের মূল কথাগুলো নিচে সহজ করে বুঝিয়ে বলছি। 1. লকিং ইন ফিউচার বিহেভিয়ার কমিটমেন্ট ডিভাইস। লেখক এখানে কমিটমেন্ট ডিভাইস বা প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার কৌশলের কথা বলেছেন। এটি এমন একটি পছন্দ যা আপনি বর্তমানে নেন যাতে ভবিষ্যতের আচরণ নিয়ন্ত্রণ করা যায়। মূল কথা, আমরা অনেক সময় বর্তমানে খুব মোটিভেটেড থাকি, কিন্তু ভবিষ্যতে সেই উৎসাহ হারিয়ে ফেলি। তাই এমন কিছু ব্যবস্থা করতে হবে যাতে ভবিষ্যতে অলসতা করার সুযোগই না থাকে। 1 টাইম অ্যাকশন। লেখক কিছু এককালীন পদক্ষেপের কথা বলেছেন যা অটোমেটিক আপনার জীবন বদলে দিতে পারে। যেমন, ভালো ঘুমের জন্য একটা ভালো ম্যাট্রেস কেনা, অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে দেওয়া, খাবার টেবিল থেকে নুন সরিয়ে রাখা। 3. প্রযুক্তির ব্যবহার অটোমেশন। এই অধ্যায়ে অভ্যাসকে অটোমেট করার ওপর জোর দেওয়া হয়েছে। প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের সিদ্ধান্ত নেওয়ার চাপ কমাতে পারি। যেমন, সঞ্চয়ের জন্য অটো ডেবিট অপশন বেছে নেওয়া। আমাদের বাচ্চার জন্য একটি উদাহরণ। ধরুন, আপনি চান আপনার বাচ্চা নিয়ম করে রোজ রাতে ব্রাশ করুক বা বই পড়ুক। আমরা জানি যে বাচ্চারা অনেক সময় খেলায় মেতে থাকে বা ক্লান্ত হয়ে পড়লে অলসতা করে। এখানে 14তম অধ্যায়ের কৌশল ব্যবহার করলে আমরা এমন একটা পরিবেশ তৈরি করব যেখানে ওর জন্য কাজটা সহজ হয়ে যায়। যেমন, আমরা একটা কমিটমেন্ট ডিভাইস হিসেবে ওর ঘরের লাইট এমনভাবে সেট করতে পারি যা রাত 9টা বাজলেই হালকা নীল হয়ে যাবে, এককালীন অটোমেশন। এটা দেখে আমাদের বাচ্চা নিজেই বুঝে যাবে যে এখন পড়ার বা ব্রাশ করার সময়। অথবা ওর পড়ার টেবিলে পছন্দের বইটা আগেই খুলে রাখা হলো। এতে কাজটা শুরু করার বাধা কমে গেল। অর্থাৎ আমরা পরিবেশটাকে এমনভাবে লক করে দিচ্ছি যাতে ওর ভালো অভ্যাসটা পালন করা অনিবার্য হয়ে দাঁড়ায়। 4. অভ্যাসকে অসম্ভব করা, ব্যাড হ্যাবিটস ইম্পসিবল। খারাপ অভ্যাসের ক্ষেত্রে এই নিয়মটি ঠিক উল্টো কাজ করে। লেখক একটি দারুণ উদাহরণ দিয়েছেন। ফরাসি লেখক ভিক্টর হুগো তাঁর লেখা শেষ করার জন্য নিজের সব জামাকাপড় আলমারিতে বন্দি করে রেখেছিলেন যাতে বাইরে যাওয়ার কোনো উপায় না থাকে। একইভাবে আমাদের বাচ্চা যদি খুব বেশি কার্টুন দেখতে চায়, আমরা টিভির রিমোটের ব্যাটারি খুলে বা টিভিটা আলমারিতে রেখে দিয়ে সেই অভ্যাসটাকে কঠিন বা অসম্ভব করে তুলতে পারি। সংক্ষেপে এই অধ্যায়ে শিক্ষা, আমরা আমাদের ইচ্ছাশক্তির ওপর নির্ভর না করে পরিবেশ এবং প্রযুক্তিকে এমনভাবে সাজাব যাতে ভালো কাজ করাটা সহজ আর খারাপ কাজ করাটা কঠিন হয়ে যায়। বইটির 15তম অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের মূল বিষয় হল দ্য কার্ডিনাল রুল অফ বিহেভিয়ার চেঞ্জ, আচরণ পরিবর্তনের প্রধান নিয়ম। সহজ কথায় বলতে গেলে এই অধ্যায়ে লেখক বুঝিয়েছেন যে যা আমাদের তৎক্ষণাৎ আনন্দ বা পুরস্কার দেয়, আমরা সেই কাজটাই বারবার করতে চাই। নিচে এই অধ্যায়ের মূল কথাগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হল। 1. আচরণের চতুর্থ সূত্র, মেক ইট স্যাটিসফাইং। আমরা যখন কোনো কাজ করি এবং তার ফল যদি সাথে সাথে মিষ্টি বা আনন্দদায়ক হয়, তবে আমাদের মস্তিষ্ক সেটা মনে রাখে। লেখক বলেছেন, যা পুরস্কৃত হয় তা পুনরাবৃত্তি হয়, যা শাস্তিযোগ্য হয় তা এড়িয়ে চলা হয়। তৎক্ষণাৎ বনাম বিলম্বিত পরিতৃপ্তি, ইমিডিয়েট ভার্সাস ডিলেড গ্র্যাটিফিকেশন। আমাদের পূর্বপুরুষরা এমন এক দুনিয়ায় থাকতেন যেখানে তৎক্ষণাৎ ফল পাওয়াটা জরুরি ছিল, যেমন শিকার করা বা খাবার খুঁজে পাওয়া। কিন্তু আধুনিক দুনিয়া হল ডিলেড রিটার্ন এনভায়রনমেন্ট। অর্থাৎ আজ ব্যায়াম করলে তার ফল পাবেন কয়েক মাস পর, আজ টাকা জমালে তার ফল পাবেন অনেক বছর পর। আমাদের মস্তিষ্ক কিন্তু এখনও সেই পুরনো ধাঁচেই চলে, সে শুধু এখন কি পাব সেটা দেখতে চায়। তাই খারাপ অভ্যাস যেমন ধূমপান বা জাঙ্ক ফুড সহজে গড়ে ওঠে, কারণ তার আনন্দটা তৎক্ষণাৎ পাওয়া যায়, যদিও ভবিষ্যতে ক্ষতি হয়। 3. ভালো অভ্যাসকে আনন্দদায়ক করার উপায়,
যেহেতু ভালো অভ্যাসের ফল দেরিতে আসে, তাই সেগুলোকে টিকিয়ে রাখতে হলে কাজের শেষে একটা ছোট তৎক্ষণাৎ পুরস্কার যোগ করতে হয়। আমার বাচ্চার উদাহরণ দিয়ে বিষয়টি বোঝানো যাক। ধরুন, আমি চাইছি আমার বাচ্চা প্রতিদিন নিয়ম করে অঙ্ক প্র্যাকটিস করুক। এখন অঙ্ক করার আসল সুফল, পরীক্ষায় ভালো ফল, তো অনেক মাস পরে পাওয়া যাবে, যা ওর কাছে খুব একটা আকর্ষণীয় নয়। তাই আমি একটা নিয়ম করতে পারি যে যেদিন ও মন দিয়ে অঙ্ক শেষ করবে, সেদিন ওর পছন্দের কোনো একটা ছোট কাজ আমরা একসাথে করব। হয়তো ওর প্রিয় কোনো খেলা 10 মিনিট খেলা, বা ডিনারের পর ওর পছন্দের একটা গল্প পড়া। এই ছোট আনন্দটা ওকে প্রতিদিন অঙ্ক করতে উৎসাহিত করবে। 4. অভ্যাসের রূপান্তর। লেখক বলছেন, যখন কোনো অভ্যাস আমাদের পরিচয়ের অংশ হয়ে যায়, তখন আর বাইরের পুরস্কার লাগে না, কিন্তু শুরুটা করার জন্য স্যাটিসফাইং হওয়াটা খুব দরকার। আপনি যখন অনুভব করবেন যে আপনি আপনার লক্ষ্যে এগোচ্ছেন, সেই জয়ের অনুভূতিটাই সবচেয়ে বড় পুরস্কার। অধ্যায়ের সারসংক্ষেপ। বিষয়, বিবরণ, মূল মন্ত্র, কাজটা করে আনন্দ পেলে তবেই সেটা অভ্যাসে পরিণত হবে। সমস্যা, ভালো কাজের ফল দেরিতে আসে, খারাপ কাজের আনন্দ সাথে সাথে আসে। সমাধান, ভালো কাজের সাথে একটি তৎক্ষণাৎ ছোট পুরস্কার রিওয়ার্ড যুক্ত করুন। অ্যাটমিক হ্যাবিটস বইটির 16 নম্বর অধ্যায়টি মূলত কিভাবে প্রতিদিন ভালো অভ্যাস বজায় রাখা যায়, হাউ টু স্টিক উইথ গুড হ্যাবিটস এভরি ডে, সেই বিষয়ে আলোকপাত করে। এই অধ্যায়ের মূল মন্ত্র হল অভ্যাস ট্র্যাকিং। আপনার বাচ্চার কথা মাথায় রেখে এই অধ্যায়ের মূল বিষয়গুলো নিচে সহজ করে বুঝিয়ে বলছি। 16তম অধ্যায়, ভালো অভ্যাসকে রোজকার সঙ্গী করার কৌশল। এই অধ্যায়ে লেখক মূলত দ্য পেপারক্লিপ স্ট্র্যাটেজি এবং চাক্ষুষ প্রমাণের ওপর জোর দিয়েছেন। মানুষের মস্তিষ্ক তখনই কোনো কাজ করতে আনন্দ পায় যখন সে তার উন্নতি নিজের চোখে দেখতে পায়। 1. ভিজুয়াল প্রগ্রেস। আমরা যখন কোনো কাজ করি তখন সঙ্গে সঙ্গে তার ফল পাই না, কিন্তু যদি আমরা এমন কোনো ব্যবস্থা করি যেখানে আমাদের উন্নতি চোখে পড়ছে, তবে কাজটা চালিয়ে যাওয়া সহজ হয়। উদাহরণ, ধরুন আপনার বাচ্চা প্রতিদিন অঙ্ক প্র্যাকটিস করছে। আপনি দুটো কাঁচের বয়াম রাখতে পারেন, একটি খালি আর অন্যটিতে 10টি মার্বেল। আপনার বাচ্চা যখনই একটা অঙ্ক ঠিকঠাক শেষ করবে, সে একটা মার্বেল খালি বয়ামটিতে রাখবে। বয়ামটি ভরতে দেখলে তার মনে একটা জয়ের আনন্দ তৈরি হবে। অভ্যাস ট্র্যাকিং। অভ্যাস ট্র্যাকিং হল একটি ক্যালেন্ডার বা ডায়েরিতে প্রতিদিনের কাজ টিক মার্ক দেওয়া। এটি 3টি কারণে খুব শক্তিশালী। এটি দৃশ্যমান। আপনার বাচ্চা যখন দেখবে ক্যালেন্ডারে পরপর 7 দিন টিক পড়েছে, তখন সে সেই চেইনটা ভাঙতে চাইবে না। এটি আকর্ষণীয়। নিজের উন্নতি নিজের চোখে দেখাটা দারুণ তৃপ্তিদায়ক। এটি সন্তোষজনক। দিনের শেষে ডায়েরিতে একটা টিক দেওয়া মানেই হল একটি ছোট জয়। 3. কখনো দুবার ভুল করো না, নেভার মিস টুয়াইস। জীবন সবসময় সোজা পথে চলে না। মাঝে মাঝে কোনো কারণে একদিন অভ্যাস বাদ যেতেই পারে। লেখক এখানে একটি গুরুত্বপূর্ণ নিয়ম দিয়েছেন, নেভার মিস টুয়াইস। আপনার বাচ্চা যদি একদিন কোনো কারণে পড়াশোনা বা শরীর চর্চা করতে না পারে, তবে ঠিক তার পরের দিনই সেটা আবার শুরু করতে হবে। একদিন বাদ যাওয়াটা দুর্ঘটনা, কিন্তু 2 দিন বাদ যাওয়াটা একটা নতুন, খারাপ অভ্যাসের শুরু। আপনার বাচ্চার জন্য একটি ছোট্ট টিপস। এই অধ্যায় অনুযায়ী আপনার বাচ্চাকে কোনো বড় লক্ষ্য না দিয়ে বরং প্রতিদিনের ছোট ছোট টিক মার্কের দিকে নজর দিতে উৎসাহিত করুন। লক্ষ্য, গোল অর্জনের চেয়েও সেই যাত্রার ট্র্যাকিং রাখাটা বেশি জরুরি। অ্যাটমিক হ্যাবিটস বইটির 17তম অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের মূল বিষয় হল দি অ্যাকাউন্টেবিলিটি পার্টনার, বা দায়বদ্ধতা নিশ্চিত করার একজন সঙ্গী রাখা। সহজ কথায়, কোনো বাজে অভ্যাস ত্যাগ করার জন্য নিজের ওপর জরিমানা বা শাস্তির ব্যবস্থা করা। অধ্যায়টির বিস্তারিত আলোচনা নিচে দেওয়া হল। 1. অভ্যাসের চুক্তি, দ্য হ্যাবিট কন্ট্র্যাক্ট। আমরা যেমন ব্যবসার ক্ষেত্রে চুক্তি করি, জেমস ক্লিয়ার বলছেন নিজের অভ্যাসের ক্ষেত্রেও তেমন চুক্তি করতে। আমরা ভালো অভ্যাস করার চেষ্টা করি কারণ তার ফল দীর্ঘমেয়াদে ভালো, কিন্তু খারাপ অভ্যাসগুলো আমরা ছাড়তে পারি না কারণ সেগুলোর আনন্দ আমরা তাৎক্ষণিক পাই। এই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন রুখতে হলে খারাপ অভ্যাসের জন্য তৎক্ষণাৎ কোনো শাস্তির ব্যবস্থা করতে হবে। দায়বদ্ধতা সঙ্গীর ভূমিকা। নিজে নিজে নিয়ম মানা কঠিন, তাই একজন অ্যাকাউন্টেবিলিটি পার্টনার রাখা জরুরি। তিনি এমন কেউ হবেন যিনি আপনার কাজের ওপর নজর রাখবেন। আপনি যদি আপনার লক্ষ্য পূরণ না করেন, তবে আপনাকে তার কাছে জবাবদিহি করতে হবে।
এটি একটি সামাজিক চাপ তৈরি করে যা আমাদের অলসতা কাটাতে সাহায্য করে। ৩. শাস্তির গুরুত্ব। যদি কোনোদিন আপনি আপনার রুটিন ফলো না করেন, তবে সেই চুক্তিতে লেখা শাস্তি আপনাকে ভোগ করতে হবে, যেমন নির্দিষ্ট কিছু টাকা দান করে দেওয়া বা অতিরিক্ত পরিশ্রম করা। যখন আমরা জানি যে ভুল করলে তক্ষুনি কোনো লোকসান হবে, তখন মস্তিষ্ক সেই কাজ থেকে দূরে থাকার চেষ্টা করে। বাস্তব উদাহরণ আপনার বাচ্চার জন্য। মনে করুন, আপনার বাচ্চা প্রতিদিন স্কুল থেকে ফিরে হাত পা না ধুয়েই খাবার খেতে বসে যায় বা জামাকাপড় অগোছালো করে রাখে। এই খারাপ অভ্যাসটি বদলানোর জন্য আপনি এই ১৭তম অধ্যায়ের নিয়মটি এভাবে কাজে লাগাতে পারেন। চুক্তি: আপনি আপনার বাচ্চার সাথে একটা মজার হ্যাবিট কন্ট্রাক্ট করলেন। নিয়ম হল, স্কুল থেকে ফিরে জামাকাপড় ঠিক জায়গায় না রাখলে বা হাত না ধুয়ে খেতে বসলে তাকে সেই দিন তার প্রিয় কার্টুন দেখার সময় থেকে ১৫ মিনিট কমিয়ে দিতে হবে। এখানে আপনি হলেন তার পার্টনার। আপনি কঠোর নন, কিন্তু নিয়মের ব্যাপারে সচেতন। ফলাফল: যখন আপনার বাচ্চা জানবে যে হাত না ধুলে বা ঘর অগোছালো রাখলে সে প্রিয় কার্টুন দেখার সুযোগ হারাবে, তখন সে ধীরে ধীরে সচেতন হয়ে উঠবে। লোকসানের ভয় তাকে নিয়মানুবর্তী হতে সাহায্য করবে। সারকথা: ভালো অভ্যাসকে আনন্দদায়ক করুন আর খারাপ অভ্যাসকে কষ্টদায়ক বা ব্যয়বহুল করে তুলুন। সমাজ বা প্রিয়জনের কাছে জবাবদিহি করার ভয় আমাদের দায়বদ্ধতা বাড়িয়ে দেয়। বইটির ১৮ নম্বর অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটির মূল বিষয় হল দ্য ট্রুথ অ্যাবাউট ট্যালেন্ট, ওয়েন জিনস ম্যাটার অ্যান্ড ওয়েন দে ডোন্ট, অর্থাৎ প্রতিভা বনাম জিন এবং সঠিক ক্ষেত্র নির্বাচনের গুরুত্ব। আপনার বাচ্চার কথা মাথায় রেখে এই অধ্যায়ের মূল কথাগুলো নিচে বিস্তারিত আলোচনা করছি। ১. আপনার শক্তির সাথে মানানসই খেলা বেছে নিন। লেখক বলছেন, সফল হওয়ার গোপন সূত্র হল এমন একটা ক্ষেত্র বেছে নেওয়া যেখানে জেতাটা আপনার জন্য সহজ। আমরা অনেক সময় মনে করি শুধু কঠোর পরিশ্রম করলেই সব হয়, কিন্তু লেখক বলছেন জেনেটিক্স বা বংশগতি আমাদের একটি নির্দিষ্ট সুবিধা দেয়। উদাহরণ: আমার বাচ্চা যদি খুব লম্বা হয়, তবে তার জন্য বাস্কেটবল খেলা সহজ হবে। আবার সে যদি খুব নমনীয় হয়, তবে জিমন্যাস্টিক্সে সে অন্যদের চেয়ে দ্রুত উন্নতি করবে। শিক্ষা: আমাদের বাচ্চার কোন দিকে স্বাভাবিক ঝোঁক বা শারীরিক মানসিক সুবিধা আছে সেটা বুঝতে পারলে তার অভ্যাসগুলো আরও কার্যকর হয়। জিন আপনার ভাগ্য নির্ধারণ করে না, বরং সুযোগ তৈরি করে। বইটিতে বলা হয়েছে, জিন আমাদের নির্দেশ দেয় না যে আমাদের কি করতে হবে, বরং তারা আমাদের বলে দেয় যে আমরা কোন দিকে ভালো করতে পারি। বিবর্তনের দৃষ্টিভঙ্গি: লেখক একটি মজার উদাহরণ দিয়েছেন। একজন ব্যক্তি যিনি খুব লম্বা এবং রোগা, তিনি সাঁতারে ভালো করতে পারেন, কিন্তু জকিতে ঘোড়দৌড় তার সফল হওয়ার সম্ভাবনা কম। বাচ্চার ক্ষেত্রে আমার বাচ্চা যদি কোনো কাজে বারবার ব্যর্থ হয়, তার মানে এই নয় যে সে অযোগ্য। হতে পারে সেই কাজটা তার সহজাত ক্ষমতার সাথে মিলছে না। সঠিক পরিবেশ পেলে তার জিনগত সুবিধাগুলো ফুটে উঠবে। ৩. কিভাবে বুঝবেন কোনটি সঠিক ক্ষেত্র? লেখক ৪টি প্রশ্নের মাধ্যমে এটি খুঁজে বের করতে বলেছেন। ১. কোন কাজটা করতে আমার বাচ্চার কষ্ট কম হয় কিন্তু অন্যদের বেশি হয়? ২. কোন কাজটা করতে গিয়ে সে সময় জ্ঞান হারিয়ে ফেলে, যাকে বলে ফ্লো স্টেট? ৩. কোন কাজে সে অন্যদের চেয়ে বেশি রিওয়ার্ড বা আনন্দ পায়? ৪. কোনটি তার কাছে স্বাভাবিক মনে হয়? ৪. যখন আপনি প্রতিযোগিতায় জিততে পারছেন না, তখন নিয়ম বদলে ফেলুন। যদি আপনার বাচ্চা এমন কোনো জায়গায় থাকে যেখানে প্রচুর প্রতিযোগিতা এবং সে পিছিয়ে পড়ছে, তখন লেখক বলছেন নিজের জন্য একটা নতুন ক্যাটাগরি তৈরি করতে। যদি আপনি বেশি ভালো হতে না পারেন, তবে আলাদা ডিফারেন্ট হওয়ার চেষ্টা করুন। অর্থাৎ, যদি সে সাধারণ ছবি আঁকায় মাঝারি মানের হয় কিন্তু বিজ্ঞানে খুব ভালো, তবে সে সায়েন্টিফিক ইলাস্ট্রেশন বা বিজ্ঞানের ছবি আঁকায় সেরা হতে পারে। ৫. কঠোর পরিশ্রম বনাম সঠিক ক্ষেত্র। অধ্যায়টির শেষে লেখক একটি দারুণ কথা বলেছেন, যতক্ষণ না আপনি নিজের সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা করছেন, ততক্ষণ জিন বা প্রতিভাকে দোষ দেবেন না। প্রতিভা শুধু আপনাকে পথ দেখিয়ে দেয়, কিন্তু শেষ পর্যন্ত অভ্যাস এবং পরিশ্রমই আপনাকে গন্তব্যে পৌঁছায়। আপনার বাচ্চার ক্ষেত্রে আমরা যদি তার স্বভাবজাত গুণগুলো চিনে নিয়ে সেই অনুযায়ী তাকে অভ্যাসে উদ্বুদ্ধ করি, তবে সে অনেক কম পরিশ্রমে অনেক বড় সাফল্য পাবে। অ্যাটমিক হ্যাবিটস এর ১৯তম অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের শিরোনাম হল দ্য গোল্ডিলক্স রুল, হাউ টু স্টে মোটিভেটেড ইন লাইফ অ্যান্ড ওয়ার্ক।
সহজ কথায় বলতে গেলে এই অধ্যায়টি আলোচনা করে কেন আমরা মাঝে মাঝে খুব উৎসাহ পাই আর কেনই বা মাঝপথে কাজ ছেড়ে দিই। নিচের মূল বিষয়গুলো আপনার জন্য বিস্তারিতভাবে গুছিয়ে লিখলাম। ১. গোল্ডিলক্স নিয়ম, দ্য গোল্ডিলক্স রুল কি? অধ্যায়টির মূল মন্ত্র হল মানুষ তখনই সবচেয়ে বেশি অনুপ্রাণিত বোধ করে যখন তারা এমন কোনো কাজ করে যা খুব সহজও নয় আবার খুব কঠিনও নয়। অত্যন্ত সহজ কাজ, যদি কাজটি খুব সহজ হয় তবে আমরা দ্রুত বিরক্ত, বর্ড হয়ে যাই। অত্যন্ত কঠিন কাজ, যদি কাজটি আমাদের ক্ষমতার বাইরে হয় তবে আমরা হাল ছেড়ে দিই বা হতাশ হয়ে পড়ি। সঠিক ভারসাম্য, জেমস ক্লিয়ার বলছেন, আমাদের দক্ষতার ঠিক সীমানায়, জাস্ট অন দি এজ থেকে কাজ করা উচিত। একেই তিনি গোল্ডিলক্স জোন বলছেন। ২. মোটিভেশন বা অনুপ্রেরণা ধরে রাখার উপায়। আমরা প্রায়ই ভাবি মোটিভেশন থাকলে কাজ শুরু করা যায়, কিন্তু লেখক বলছেন দীর্ঘমেয়াদে অভ্যাস টিকিয়ে রাখতে হলে কাজের মধ্যে একটা চ্যালেঞ্জ থাকা দরকার। ৪% নিয়ম, গবেষণায় দেখা গেছে কোনো কাজ যদি আপনার বর্তমান দক্ষতার চেয়ে প্রায় ৪% বেশি কঠিন হয় তবে আপনি সেই কাজে সবচেয়ে বেশি মনোযোগী হতে পারেন, যাকে বিজ্ঞানের ভাষায় ফ্লো স্টেট বলা হয়। ৩. একঘেয়েমি বনাম ব্যর্থতা। অধ্যায়টির একটি চমৎকার উক্তি হল, দ্য গ্রেটেস্ট থ্রেট টু সাকসেস ইজ নট ফেলিয়ার বাট বোর্ডম। অর্থাৎ সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা ব্যর্থতা নয়, বরং একঘেয়েমি। আমরা যখন কোনো অভ্যাসে অভ্যস্ত হয়ে যাই, যেমন রোজ সকালে ব্যায়াম করা, তখন সেটা আর আগের মতো রোমাঞ্চকর থাকে না। যারা সফল হয় তারা এই একঘেয়েমি সহ্য করেও কাজটা চালিয়ে যেতে পারে। ৪. ফ্লো স্টেট, যখন চ্যালেঞ্জ এবং দক্ষতা একদম সঠিক মাপে থাকে তখন আমরা সময়ের জ্ঞান হারিয়ে ফেলি। একেই বলে ফ্লো। ১৯তম অধ্যায় আমাদের শেখায় কিভাবে আমাদের অভ্যাসগুলোকে এমনভাবে সাজাতে হবে যাতে আমরা বারবার এই ফ্লো স্টেটে পৌঁছাতে পারি। সারসংক্ষেপ টেবিল। অবস্থা, অনুভূতি, ফলাফল, অতিরিক্ত সহজ, বিরক্তি, বোরেডম, অভ্যাস ত্যাগ, অতিরিক্ত কঠিন, উদ্বেগ, ভয়, অ্যাংজাইটি, আত্মবিশ্বাস হারানো। গোল্ডিলক্স জোন, চ্যালেঞ্জিং কিন্তু সম্ভব, দীর্ঘস্থায়ী অভ্যাস ও সাফল্য। জেমস ক্লিয়ার এই অধ্যায়ে আমাদের মনে করিয়ে দেন যে প্রতিদিন একটু একটু করে উন্নতি করাই যথেষ্ট, যদি আমরা সেই সঠিক চ্যালেঞ্জটা খুঁজে পাই। অ্যাটমিক হ্যাবিটস বইটির ২০তম অধ্যায়টি হল এই বইয়ের একদম শেষ এবং অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এই অধ্যায়টির নাম হল দ্য ডাউনসাইড অফ গুড হ্যাবিটস, ভালো অভ্যাসের নেতিবাচক দিক। আপনার বাচ্চার জন্য এই অধ্যায়ের মূল কথাগুলো আমি সহজভাবে নিচে বুঝিয়ে বলছি। ২০তম অধ্যায়, ভালো অভ্যাসের নেতিবাচক দিক। অভ্যাস গড়ে তোলা ভালো, কিন্তু এই অধ্যায়ে লেখক আমাদের সতর্ক করেছেন যে যখন কোনো কাজ আমাদের অভ্যাসে পরিণত হয় তখন আমরা সেটা নিয়ে আর নতুন করে ভাবি না, ফলে সেখানে উন্নতির সুযোগ কমে যায়। এই অধ্যায়ের মূল পয়েন্টগুলো হল: ১. অভ্যাস প্লাস সচেতন অনুশীলন সমান পারদর্শিতা। লেখক একটি দারুণ সূত্র দিয়েছেন, শুধু অভ্যাস থাকলে আমরা কাজটা কোনোমতে করতে পারি, কিন্তু তাতে সেরা হওয়া যায় না। আপনার বাচ্চা যখন কোনো কাজ, যেমন গান গাওয়া বা ছবি আঁকা, রোজ করে, তখন সেটা তার অভ্যাসে চলে আসে, কিন্তু যদি সে প্রতিদিন একটু একটু করে নতুন কিছু শেখার চেষ্টা না করে তবে সে কেবল একই জায়গায় আটকে থাকবে। অভ্যাসের ফাঁদ, যখন কোনো কাজ আমরা খুব সহজে করতে পারি তখন আমাদের মস্তিষ্ক অটোপাইলট মোডে চলে যায়। এতে বিপদ হল আমরা আমাদের ছোট ছোট ভুলগুলো আর ধরতে পারি না। লেখক বলেছেন কোনো কাজে সত্যিকারের দক্ষ হতে হলে আমাদের নিয়মিত চেক করতে হবে যে আমরা ঠিক পথে আছি কিনা। ৩. পর্যালোচনা এবং সংশোধন, রিভিউ অ্যান্ড রিফ্লেকশন। আপনার বাচ্চার উন্নতির জন্য লেখক এই অংশে রিভিউ বা পর্যালোচনার ওপর জোর দিয়েছেন। প্রতিদিন বা প্রতি সপ্তাহে একবার নিজেকে প্রশ্ন করা উচিত, আমি আজ কি ভালো করলাম, কোথায় আমার ভুল হল, আগামীকাল আমি কিভাবে আরও একটু ভালো করতে পারি। ৪. নিজের পরিচয়কে নমনীয় রাখা। অনেক সময় আমরা কোনো একটা অভ্যাসের সাথে নিজেদের পরিচয় বা আইডেন্টিটি এমনভাবে জড়িয়ে ফেলি যে পরিস্থিতি বদলালেও আমরা নিজেদের বদলাতে চাই না। যেমন কেউ যদি ভাবে আমি কেবল একজন ফুটবলার আর কোনো কারণে সে ফুটবল খেলতে না পারে তবে সে ভেঙে পড়ে। লেখক বলছেন নিজের পরিচয়কে বড় করে দেখা উচিত যাতে জীবনের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়া যায়। সংক্ষেপে আপনার বাচ্চার জন্য শিক্ষা, কোনো কাজ অভ্যাসে পরিণত হওয়া মানেই কিন্তু শেষ নয়, ওটা তো কেবল শুরু।
সবসময় খেয়াল রাখতে হবে যাতে আমরা অভ্যাসের দোহাই দিয়ে আলসেমি না করি। প্রতিদিন নিজেকে একটু করে উন্নত করার চেষ্টা চালিয়ে যেতে হবে। মনে রাখবেন, সাফল্য কোনো একদিনের ঘটনা নয়, এটা প্রতিদিনের অভ্যাসের ফল। আজ যে ছোট বীজটি আপনি বুনছেন, ভবিষ্যতে সেটাই বিশাল মহিরু হয়ে উঠবে, ঠিক যেমন আমাদের বাচ্চারা ধীরে ধীরে বড় হয়। অ্যাটমিক হ্যাবিটস বইটি অবশ্যই একবার পড়বেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।